বলেন না প্লিজ। মানে 12টার পরে নোটিফিকেশন আসে, 12টা একটার দিকে? বুঝতে পারছি। এখন প্রবলেমটা হলো যে অনেকের আবার 12টা একটার দিকে সময় হলো এই কাজ করার, বুঝছেন? মানে কুইক বুকে বসে অনেকে আবার 12টা একটার দিকে, এখন হয়তো ওই সময় মেসেজটা দেয়। আপনি একটা আপনি একটা কাজ করতে পারেন। আপনি ধরেন যে যদি আহ, এখন যারা দিচ্ছে তাদেরকেও না করতে পারতেছি না, আপনাকেও ধরেন যে আপনারও একটা সমাধান করে দিতে হবে। আপনি কি ওই সময়টাতে একটু সাইলেন্ট করে ফেললে তো আপনার আবার ইম্পর্টেন্ট ইয়াও নষ্ট হয়ে যেতে পারে। মিউট করলে কি প্রবলেম? মিউট করলে ধরেন ইম্পর্টেন্ট আপডেটসগুলো পাবেন না, তাই তো? আচ্ছা, আচ্ছা। কথা ঠিক। আচ্ছা, এটার কি সলিউশন করা যায়? উম, আচ্ছা, ঠিক আছে, দেখি, কথা বলি সবার সাথে যে ভাই আপনারা রাত্রেবেলা 11টার পরে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন। ঠিক আছে, ঠিক আছে। হুম, 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 সেটাও কথা। আচ্ছা, দেখি, এটা একটা সমাধান হবে। দরকার পড়লে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, সমস্যা নেই। হুম, এটাও কথা। আচ্ছা, দেখি, এটার একটা সমাধান আমি করতেছি। আচ্ছা, আচ্ছা। মানে হ্যাঁ, সেটাও কথা। ধরেন যে ধরেন যে একজন রাতে কাজ করতেছেন, হ্যাঁ, রাতে রাতে কাজ করতেছেন, আপনার যেটা প্রবলেম, ওই মেসেজটা সকালে দেন, অসুবিধা নেই তো, মানে সকালে দিলেও তো দেখবে সবাই। আচ্ছা, তাহলে এখন সমাধান ওইটাই যে যারা রাতে কাজ করেন কোনো অসুবিধা নাই, কাজ করেন, বাট মেসেজটা দিবেন সকালে। তাহলে যেটা হবে কি, আমরা মানে কারো ডিস্টার্বও হলো না, ওইটা সাথে সাথে রিপ্লাই দেওয়া গেল আর কি। জি, জি, বল। আচ্ছা। জি। এইটা তো মনে হয় আমি গ্রুপে দিয়েছি, লাস্ট ক্লাসে আমি ক্রেডিট নোট করেছিলাম না, মনে আছে? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করে ক্রেডিট নোট করেছিলাম, এটা কিন্তু আমি ফরওয়ার্ড করছি। এই যে আমি আমি আবার ফরওয়ার্ড করছি আপু, ফরজান আপু, আমি আবার ফরওয়ার্ড করছি, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম।
ভ্যাটের সাথে কিছু মিলাতে পারছেন না? আপ- আপনার ওটা, আপনার ওটা সবই মিলবে, সবই মিলবে, কোনো টেনশনের কারণ নাই। আজকে ক্লাস শেষে আপনার স্ক্রিনটা আপনি শেয়ার করবেন, এটা সবাইকে দেখাবো, তাহলে এটা বুঝতে পারবেন। হ্যাঁ, আজকে, হ্যাঁ হ্যাঁ, মানে আমি যখন আজকের ক্লাস শেষে আমি যখন শেয়ারিংটা স্টপ করব, আপনি তখন আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। হ্যাঁ, তাহলে ওটার সলিউশন দেখাবো, তাহলে সবাই দেখতে পাবে, আশা করা যায় আপনাদের প্রবলেম সলভ হবে। ঠিক আছে? জি জি, বলেন বলেন। জি। হুম হুম। কোম্পানি, আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট হওয়ার পর কোম্পানি ইনফরমেশন ইয়ে হচ্ছে না, তাই তো? ইউএসএ দিয়ে করছেন না ইউকে দিয়ে করছেন? ইউএসএ দিয়ে, ইউকে, ইউকে দিয়ে করলে সমস্যা তো হওয়ার কথা না, ওইটা একটু ইন্টারফেসটা আলাদা আসতে পারে। এটা কিন্তু বাট ইন্টারফেস আলাদা আসতে পারে, বাট আপনার ইনফরমেশন সবই সেম থাকবে। হ্যাঁ, আচ্ছা আপনার পোস্টটা কোনটা? না না না, এটা এটা সেম সেম জিনিস, আমি আমি বুঝছি। এটা হচ্ছে ওই যে আমাদের কি বলে, এই যে আমিনুল ভাই, আমিনুল ভাইয়ের হচ্ছে যে প্রবলেম, আপনারও সেম প্রবলেম। আমিনুল ভাইয়ের অ্যাকাউন্টটা আজকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন, সমস্যা হবে না। অ্যাকাউন্টটা দেখাই আপনাকে, আপনার ইনফরমেশন সবই সেমই আছে, জাস্ট চেহারাটা একটু আলাদা আসছে আর কি। অসুবিধা নেই, এটা ক্লাস শেষে আজকে আমিনুল ভাইয়ের অ্যাকাউন্টটা যখন দেখাবো, আশা করি আপনার প্রবলেমটা সলভ হবে। আর না সলভ না হলে, সলভ না হলে আমি এটা আপনারটাও স্ক্রিন শেয়ার করে দেখবো, কোনো অসুবিধা নেই। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ক্লাস টু ক্লাস থ্রি সবই আছে, হয়তো বা আপনি ওখানে খুঁজে পাননি, আমি আবার এগুলো শেয়ার করে দিব না। হ্যাঁ বলুন। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তাহলে খুব ভালো হয়, খুব ভালো হয়। বুঝতে পারছি, ঠিক আছে। গুড। তাহলে 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 ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে করছিলাম হচ্ছে, আমরা এখানে কাস্টমার এন্ডে যে প্রবলেমগুলো আপনারা পান, কাস্টমার এন্ড প্রবলেম তো ঠিক না, আমরা কাস্টমার এন্ডে যে ফাংশনগুলো থাকে, এই ফাংশন, এখানে একটা জিনিস আপনাদেরকে আজকে আমি ভিডিও দিয়ে দিব, সেটা হচ্ছে ডিলেট চার্জ এবং ডিলেট ক্রেডিট। ডিলেট চার্জ এবং ডিলেট ক্রেডিট আপনার কয়েক হাজার ট্রানজ্যাকশন হলে হাজারে বা লাখে একটা লাগতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। এটা আমি আপনাকে ভিডিও দিয়ে দেবো, দেখলেই বুঝবেন, খুব সহজ জিনিস, একটা ভবিষ্যৎবাণী করা আর কি, মানে ভবিষ্যতে আমার এই কাজটা হতে পারে, মানে ভবিষ্যতে আমার একটা প্রোডাক্ট ফেরত আসতে পারে, সেটা একটা নোট রাখা। আর ভবিষ্যতে আমার একটা আহ, মানে ইয়া কি বলে এটাকে, একটা হলো ক্রেডিট হচ্ছে, ক্রেডিট নোট হতে পারে, মানে প্রোডাক্ট ফেরত আসতে পারে। আর ডিলেট চার্জ হচ্ছে একটা অ্যাডভান্স আসতে পারে। হ্যাঁ, এটা একটা নোট রাখা, এটা আমি ভিডিও দিয়ে দিব, এটা দেখবেন, জাস্ট 2-4 মিনিটের ভিডিও, একদম সহজ জিনিস। ওকে। আচ্ছা, আমরা আজকে চলে যাব সাপ্লায়ারে। ওকে। সাপ্লায়ার এন্ডে আমরা প্রথমে যেটা করছি, আমরা কাস্টমার এন্ডে একটা এস্টিমেট করছি, এস্টিমেট করে আমরা এটা একটা নোট রাখছি। নোট রাখার পরে আমরা সেটাকে ইনভয়েসে কনভার্ট করছি। এখন ইনভয়েসে কনভার্ট আমরা এস্টিমেট থেকে করতে পারি, আর যদি এস্টিমেট না করি সরাসরি ইনভয়েস করি, সেটাও করতে পারি। আমরা প্রথমে এস্টিমেট থেকে ইনভয়েসে কনভার্ট করছি, যদি আমার এস্টিমেট না থাকে, এস্টিমেটটা কি জিনিস সবাই বুঝেন তো এখন না? যদি এস্টিমেট না থাকে তাহলে ইনভয়েস কিভাবে করব সেটা আমরা জানছি। ইনভয়েস মানে হচ্ছে বাকিতে বিক্রি,
বাকিতে বিক্রি করার পর আমরা পেমেন্ট রিসিভ করছি রিসিভ পেমেন্ট দিয়ে। ওকে, এরপরে যদি আমরা নগদ বিক্রি করি তাহলে আমরা সেলস রিসিভ করছি। যদি আমার পণ্য ফেরত আসে যেটা আমি এখনও টাকা পাই নাই, বাকিতে বিক্রি করছি, তাহলে আমরা ক্রেডিট নোট করব। ক্রেডিট নোট করে রিসিভ পেমেন্টে গেলে ওই ইনভয়েসের নিচে আমরা ক্রেডিট নোটটা পাবো। ক্রেডিট নোটটাকে জাস্ট অ্যালাউ করব, টিক দিয়ে অ্যালাউ করে সেভ অ্যান্ড ক্লোজ দিলে অ্যাপ্লাই হয়ে যাবে, টাকা কাটাকাটি হয়ে যাবে, হয়ে গিয়ে টাকা অ্যাডজাস্টমেন্টের বাকি টাকাটুকু আপনি পেয়ে যাবেন। আর যদি আমরা রিফান্ড রিসিভ করি, মানে সেলস রিসিভ করি, একবার ক্যাশ টাকায় কিনে ফেলেছি, পেমেন্ট হয়ে গেছে, তখন আমরা করবো রিফান্ড রিসিপ্ট। রিফান্ড রিসিপ্ট করলে আমার ইনভেন্টরিতে প্রোডাক্টটাও ফেরত আসবে, প্লাস আমার টাকাও রিফান্ড হয়ে যাবে। ওকে, তাহলে এই পর্যন্ত কি আমরা বুঝছি কিনা সবাই? স্টেটমেন্ট তো আপনাদেরকে আমি ওপেন করে দেখাইছি। স্টেটমেন্ট হচ্ছে কোন কাস্টমারের কি স্টেটমেন্ট পাঠাবেন সেটা তাকে সেন্ড করে দিলে স্টেটমেন্ট তার কাছে চলে যাবে। মানে কাস্টমার যদি জিজ্ঞেস করে ভাই আপনার কাছে আমার কত টাকা বাকি বকে আছে বা কি, সেটা তার স্টেটমেন্টটা কোন ডেট থেকে কোন ডেট পাঠাবেন সেটা এখানে ওপেন করলেই পাঠাতে পারবেন। ওকে, কাস্টমার এন্ডে মোটামুটি আমরা এটা বুঝতে পারছি কিনা? হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন না? দাঁড়ান 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 দাঁড়ান, ওহো, সরি সরি, আমি তো এটা ইয়েই করি নাই, শেয়ারই করি নাই। দেখবেন কেমনে? আচ্ছা, এটা কিছু না, আমি জাস্ট এটা ওপেন করে রেখেই বলতেছিলাম আপনাদেরকে আর কি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে তো? মানে আমরা কাস্টমার এন্ডের মোটামুটি কাজগুলো করতে পেরেছি। আচ্ছা, আপনাদেরকে কি আমি কাস্টমারের একটা এক্সেল শিট দিছিলাম না, মনে আছে প্র্যাকটিসের জন্য? নাকি দিয়ে নেই? দেখাই একটু আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ, আচ্ছা, এটা আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন, এরকম একটা ফাইল দিছি। হ্যাঁ, এই যে কাস্টমার কাস্টমার ইনভয়েস নামে এরকম একটা ফাইল দিছি আমি। আর যদি না দিয়ে থাকে আমি এখনো দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আমার যতদূর মনে পড়ে আমি দিছিলাম, নো প্রবলেম, আমি আবার দিচ্ছি। হ্যাঁ, ওকে, এটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিলাম। এইটা যদি আপনি ওপেন করেন তাহলে কি পাবেন সেটা একটু দেখি। আচ্ছা, দেখেন, এটা ওপেন করলে কেউ কি জয়েন করার জন্য ওয়েট করতেছে নাকি? কি যে হয়, একসাথে সবগুলো প্রবলেম হয়। এখানে কি কেউ বাকি আছে জয়েন করতে? অ্যাডমিট অলে তো দিলাম। ফারজানা আপু কি আছেন না লাইনে? আচ্ছা, ফারজানা আপু, আপনার লাইনটা মাঝে মাঝে কেটে যায়, ঘটনা কি? আমি দেখি মাঝে মাঝে আপনি আবার জয়েন করার জন্য রিকোয়েস্ট দেন। মানে মাঝে মাঝে কি লাইনটা কেটে যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, যদি আপনি রিকোয়েস্ট দেন, তা যদি আমি অনেক সময় ক্লাসের ফাঁকে খেয়াল করতে পারি না, আপনি একটা মেসেঞ্জারে নক দিবেন যে আমি ডিসকানেক্ট হয়ে আছি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এখন মোটামুটি সবাই আছি, আমরা একটু ক্লাসে চলে যাই। আচ্ছা, দেখেন, আপনাদেরকে যে এক্সেল ফাইলটা আমি দিছি সেই এক্সেল ফাইলটা হচ্ছে এরকম, ওপেন করলে এরকম পাবেন। হ্যাঁ, এই এক্সেল ফাইলটার নিচে যদি আসেন, দেখেন প্রতিটা কাস্টমার, আপনারা যে কাস্টমারগুলো ইম্পোর্ট করেছেন সেই কাস্টমারের নাম লেখা আছে। দেখেন, এস্টিমেট পাশে লেখা আছে অ্যাডামক, ইনভয়েস সুশান রেওয়াক, ইনভয়েস লেখা আছে ব্রাউন এলিজাবেথ। হ্যাঁ, তারপর হচ্ছে ইনভয়েস ফাসল আবডন। আপনার যে কয়টা কাস্টমার আপনারা ইম্পোর্ট করেছেন সবগুলো কাস্টমারের নাম নিচে লেখা আছে। ওকে, আপনাদেরকে কি করতে হবে দেখেন, আপনারা প্রথমে এই অ্যাডাম ওকের ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। বলছে আপনাকে এখানে কি করতে হবে, ফার্স্টে বলছে আপনাকে এস্টিমেট করতে হবে এটা। হ্যাঁ, এস্টিমেট কিভাবে হবে, প্রথমে কাস্টমারের নাম সিলেক্ট করবেন। এস্টিমেট করা আমরা শিখছি না?
এস্টিমেট করা আমরা শিখছি। আমরা এখান থেকে যাব এস্টিমেটে, এস্টিমেটে গিয়ে কাস্টমারের নাম সিলেক্ট করব। নাম সিলেক্ট করব কিভাবে? সরি অ্যাডামোক, তাই তো? এই যে অ্যাডামকের নাম সিলেক্ট করব, তারপর ডেট সিলেক্ট করব। ডেট হবে এইটা 2 অক্টোবর 2022। তারপর নিচে এসে কি করব? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সিলেক্ট করব। এই এই তিনটা প্রোডাক্ট সিলেক্ট করব আমরা। কোয়ান্টিটি কয়টা? 12টা, 14টা, 8টা। ট্যাক্স রেট কি হবে? দেওয়া আছে, ঠিক আছে। এইটা এইভাবে দিয়ে আমরা সেভ অ্যান্ড ক্লোজ করে দেবো, তাহলে আমাদের এইটা এস্টিমেট হয়ে যাবে। ওকে, এরপর আমরা এই এস্টিমেটটাকে ইনভয়েসে কনভার্ট করব। আমরা ইনভয়েসে কনভার্ট করা শিখছি, যদি ভুলে যাই তাহলে ভিডিওটা আরেকবার দেখব। সেই ইনভয়েসে কনভার্ট করব কবে? 7 অক্টোবর 2022। আমরা যখন ইনভয়েসে কনভার্ট করতে যাব তখন আমাদেরকে তিনটা অপশন দিবে। একটা হচ্ছে ফুল অ্যামাউন্ট করব কিনা, একটা 50% করব কিনা, আর একটা হচ্ছে প্রতিটা লাইনে, ইচ লাইনে আমরা কোনো চেঞ্জ আনবো কিনা। ওকে, তাহলে এখানে যেটা হবে, আমরা এই 7 অক্টোবর 2022-এ আমরা 50% সিলেক্ট করে আমরা এটাকে ইনভয়েসে কনভার্ট করব। এরপর আবার আমরা ওইটাতে যাব, ওই এস্টিমেটে যাব, গিয়ে আমরা 10 অক্টোবর সিলেক্ট করে সেটাকে আমরা ব্রেস্ট অফ দ্য বাকিটা, বাকি 50% মানে তখন আর 50% হবে না, তখন ওই যে প্রথম ঘরটা সিলেক্ট করতে হবে। ফুল অ্যামাউন্ট আমরা ইনভয়েসে কনভার্ট করব। তাহলে আমার দুইটা ইনভয়েসে, মানে এই একটা কি বলে এটাকে, এস্টিমেট, আমার দুইটা ইনভয়েসে কনভার্ট হবে। এরপর যেটা করব, পেমেন্ট রিসিভ করব। পেমেন্ট রিসিভ করব এই যে 15 অক্টোবর 80% অফ ফুল পেমেন্ট। হ্যাঁ, 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 এস্টিমেট। এই যে এখানে এসে আমরা যে এস্টিমেটটা করি, অ্যাডভান্স ইনভয়েস ঠিক না, মানে এটা আমরা একটা ড্রাফট রাখি আর কি, ড্রাফট নোট। জি, 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 এই যে এস্টিমেট। জি, জি, দুই ডেট এখানে, ডেট দেখা আছে, ডেট লেখা আছে দেখেন দুইটা, 7 অক্টোবরে। জি, জি, জি। এরপর আমরা করব কি, এরপর আমরা যাব রিসিভ পেমেন্টে। হ্যাঁ, এই যে অ্যাডামোকে ঢুকে, কাস্টমারে গিয়ে অ্যাডামোকে ঢুকে আমরা রিসিভ পেমেন্টে যাব। রিসিভ পেমেন্টে গিয়ে আমরা দুইটা ইনভয়েসে টিক দিব। দুইটা ইনভয়েসে টিক দিলে আমার টোটাল অ্যামাউন্ট শো করবে। তার মধ্যে থেকে আমরা দেখব 80% কত টাকা আসে, সেই টাকাটা আমরা রিসিভ অ্যামাউন্টের ঘরে, এখানে যেটা দেখায় রিসিভ অ্যামাউন্টের ঘরে লিখবো। লিখে সেভ অ্যান্ড ক্লোজ করবো। ওনার নামে টাকার 20% বাকি থাকবে, থাকবে, কোনো অসুবিধা নাই, বাট এটাই আপনাকে করতে বলা হয়েছে আর কি। বুঝলেন কি? মানে, হুম, হ্যাঁ, কেন আসেনি বলেন তো? আসেনি কেন? প্র- প্রথম ক্লাসে ফাঁকি দিয়েছিলেন, এই জন্য আসে নাই। আচ্ছা, কার্ডটা অন আছে। আচ্ছা, মামুন ভাই, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনার প্রথম ক্লাসটা কি হয়েছিল বলেন? প্রথম ক্লাসে কিন্তু এটা দেখাইছিলাম, ভুলে গেছেন। এই দেখেন, প্রথম ক্লাসে যখন আমরা সেটিংসে আসছি, সেল সেটিংস, এই যে সেল সেটিংস, হ্যাঁ, সেল সেটিংসে দেখেন, এখানে একটা অপশন আপনাকে দেখাই। এটা কোথায়, এটা কোথায়? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এই যে প্রোগ্রেস ইনভয়েসিং, হ্যাঁ, এইটা আপনার অফ করা আছে, এটাকে অন করতে হবে। এটা আছে অফ করা, যার কারণে আপনার তিনটা অপশন আসে নাই। দেখেন, ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েসেস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট, এইটা আপনার আছে অফ। এটা অন করে দিলে আপনার ওই তিনটা অপশন আসবে। বুঝছেন কি আপু? আচ্ছা, এটা কোথায় পাবেন বুঝছেন তো? সেটিংসে যাবেন, সেলস সেটিংসে যাবেন, সেলস প্রথমে আসবে কোম্পানি সেটিংস, তারপর সেল সেটিংস। সেল সেটিংস থেকে এই যে প্রোগ্রেস ইনভয়েসিং, এই যে এখানে দেখেন, ওই আপনি যেটা বলছেন ওই অপশনটাই, ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট, এটা আপনার অন থাকতে হবে, তাহলে ওই তিনটা অপশন দেখাবে। ওকে, আচ্ছা। এখন দেখেন আপনারা এই এক্সেলটা বুঝতেছেন কিনা, যদি কেউ না বুঝেন আমাকে এখনই বলবেন যে আমি এটার এই পোর্শনটা অথবা পুরাটা কিছুই বুঝি নাই, আমি আবার বুঝাই দিব। হ্যাঁ, আপনারা যারা ক্লাস করছেন বা অথবা যারা ভিডিও দেখছেন তারা এটা বোঝার কথা। যদি আপনি না বুঝেন তার মানে আপনার এখন ভিডিও দেখার বাকি আছে, এটা দেখে দেখে কিন্তু করতে হবে।
বুঝছেন? এটা না করলে আপনি যে কষ্ট করতেছেন, মানে টাকা পয়সা তো দিছেন, এই যে ২টা ঘন্টা রাত্রেবেলা কষ্ট করেন, এটা কিন্তু বৃথা চলে যাবে। এই যে দেখেন, প্রথমে বলছে কি অ্যাডামকের নামে এস্টিমেট, আমরা এস্টিমেটে যাব, অ্যাডামক সিলেক্ট করব, ডেট সিলেক্ট করব, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সিলেক্ট করব, কোনটা কত কোয়ান্টিটি সিলেক্ট করব, ট্যাক্সগুলো সিলেক্ট করে আমরা সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দেবো, এস্টিমেট ডান। ওকে, এরপর আমরা কনভার্ট টু ইনভয়েসে যাব, যে ডেট দিব এইটা 50% সিলেক্ট করব, যদি 50% বা এরকম তিনটা অপশন না আসে তাহলে আমরা কি করব, আমরা সেটিংসে গিয়ে সেলস সেটিংসে গিয়ে প্রোগ্রেস ইনভয়েসিংটা আমরা অন করে দিব। হ্যাঁ, তাহলে আমাদের তিনটা অপশন চলে আসবে। আমরা 50% সিলেক্ট করে একটা ইনভয়েস করব, মানে ইনভয়েসে কনভার্ট করব, আবার এস্টিমেটে যাব, গিয়ে সেটাকে আবার কনভার্ট টু ইনভয়েস দিব, 10 তারিখ দিব, দিয়ে রেস্ট অফ দ্য মানি, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, মানে প্রথমটা সিলেক্ট করবো, তিনটা যে থাকে না, একটা হলো টোটাল অ্যামাউন্ট, একটা 50%, একটা হচ্ছে কনভার্ট ইচ লাইন। ওকে, তো সেটা যেটা করব, আমরা এই প্রথমটাকে সিলেক্ট করব, করে আমরা পুরো অ্যামাউন্টটাই আমরা এখানে ইনভয়েস করে ফেলবো, তাহলে আমার দুইটা ইনভয়েস হবে, একটা একটা এস্টিমেটের ইয়াতে এগেনস্টে আমরা দুইটা ইনভয়েস করব। এরপর আমরা কি করব, এরপর আমরা যাব রিসিভ পেমেন্টে। এরপর আমরা যাব রিসিভ পেমেন্টে। হ্যাঁ, রিসিভ পেমেন্টে গিয়ে আমরা কি করব, রিসিভ পেমেন্ট বুঝতে পারতেছেন তো সবাই? অ্যাডামকের নাম সিলেক্ট করব, অ্যাডামকের নাম সিলেক্ট করে ধরেন এই যে কাস্টমারে যাব, গিয়ে কাস্টমারে গিয়ে অ্যাডামক কুই, ও এখানে আবার একটু উল্টা হয়ে গেছে, এখানে কাস্টমারের জায়গায় সাপ্লায়ার চলে আসছে, সাপ্লায়ার জায়গায় কাস্টমার আসছে। এনিওয়ে, ধরেন আমরা যদি এই যে যে কোনো একটা দেখাই যে রিসিভ পেমেন্ট, হ্যাঁ, এই রিসিভ পেমেন্টে যাব, রিসিভ পেমেন্টে গেলে অ্যাডামকের নামে রিসিভ পেমেন্টে গেলে আমার ইনভয়েস দুটোই শো করবে এখানে। আমি এই যে ইনভয়েস এখানে একটা আছে, ওখানে দুটো শো করবে, এই টিকটা যাতে দুটার মধ্যেই থাকে, তাহলে দুটার মধ্যে থাকলে টোটাল অ্যামাউন্টটা আমার এখানে দেখাবে, তাই তো? আমরা যেটা করব সেটা হচ্ছে 80% হিসাব করে টোটাল অ্যামাউন্টটা, রিসিভ অ্যামাউন্টটা এখানে 80% হিসাব করে সেই অ্যামাউন্টটা দিব, দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ করব, আমার প্রথম অ্যাসাইনমেন্ট শেষ। এটা কি বুঝতে পারলেন সবাই? ধরেন বুঝতে পারেননি এখনো, বুঝতে পারেননি এরকম কে আছেন বলেন, আমি আবার বুঝাই দিব। আপনি ক্লাস দেখলেই এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন, কারণ কি এগুলা ক্লাসে যা যা বলছি এর বাইরে এখানে কিচ্ছু নাই, সবের মধ্যেই। আচ্ছা, এরপরে এটা করবেন, এটা করবেন, হ্যাঁ, এটা করার পর আপনারা যেটা করবেন সেটা হলো, এই যে ধরেন এটা কি করা যায়, এটা ধরেন সেভ অ্যান্ড ক্লোজ দিলাম, দিলে আচ্ছা, এইটা ধরেন আপনার রিসিভ পেমেন্ট হয়ে গেছে, কথার কথা বলতেছি, হ্যাঁ, আপনি এই প্রতিটা স্টেপ, ধরেন একটা এস্টিমেট করছেন, এস্টিমেটটাকে ওপেন করবেন। সাপোজ আমি যদি একটু দেখাই, ধরেন এই যে এই কাস্টমার, এটা ওপেন করলেন, হ্যাঁ, এর নামে ধরেন একটা এস্টিমেট আছে, যে কোনো ট্রানজেকশনটা ওনার নামে ট্রানজেকশনটা ওপেন করবেন। ইন্টারনেটের অবস্থা এত বাজে বৃষ্টি হওয়ার পর থেকে খুব কষ্ট হয়ে যাইতেছে। এই যে ধরেন একটা একটা ট্রানজেকশন, ধরেন এটা একটা এস্টিমেট বলতেছি আর কি, হ্যাঁ, এটা আপনি ওপেন করবেন, ওপেন করার পর এডিটে যাবেন, যদি এডিটে না যে সরাসরি ওপেন হয় কোনো অসুবিধা নাই, বাট আপনি এই পেজটাতে আসবেন, এখানে আসার পর যাবেন মোরে, মোর, আচ্ছা না মোর না, প্রিন্ট অর প্রিভিউ, এখানে যাবেন প্রিন্ট অর প্রিভিউ, প্রিভিউতে গিয়ে এই যে ডাউনলোড যে অপশনটা আছে, ডাউনলোড, হ্যাঁ, প্রতিটা অপশন সবাই ডাউনলোড করবেন, এগুলো এই কোর্স শেষ হতে হতেই কাজে লাগবে। যেমন ধরেন এটা ডাউনলোড করলেন, এটা আমি ডাউনলোড করলাম, হ্যাঁ, এইটা কি হলো দেখেন, সেলস রিসিপ্ট বলে একটা ডাউনলোড হলো, এটা আমার আছে ডাউনলোড ফোল্ডারে, দাঁড়ান ওপেন করি, ওয়্যার ইজ ডাউনলোড, ডাউনলোড, হ্যাঁ, ডাউনলোডে সেলস রিসিপ্ট, এই যে সেলস রিসিপ্ট, হ্যাঁ, এইটা আমার আছে এখানে।
এই রকম আপনারা একটা ফোল্ডার করবেন, এই ফোল্ডারের নাম হবে হচ্ছে অ্যাডামক। ইয়েস, অ্যাডামক। এই ধরেন এটা দিয়ে এর নামে যে কয়টা জিনিস হবে, এর নামে কয়টা জিনিস হবে দেখেন। ও সরি, এক্সেলটা ওপেন করি। একটা হবে এস্টিমেট, দুইটা ইনভয়েস, একটা রিসিভ পেমেন্ট, ঠিক আছে? এগুলো সব ডাউনলোড করে একটা ফোল্ডারে রাখবেন। ভাই আমি বলতেছি কি, এই প্রতিটা জিনিস আপনাদের কাজে লাগবে, এই কোর্স শেষ হতে হতেই লাগবে, বুঝতে পারছেন? এরকম গুছায় গুছায়, এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 জন ক্লায়েন্টের, 9 জন, 9 জনার নামে আপনার এই প্রতিটার ইয়ে করা আছে। দেখেন ইনভয়েসে যদি যান, এর নামে কি বলা আছে, এটা ইনভয়েস। সুসান রিওয়াক সিলেক্ট করবেন। ইনভয়েসে গেলে টার্মস দিতে হবে, তাই না? তখন আমরা বাকিতে বিক্রি করব, তাই তো? কতদিনের টার্মসে, যে নেট 30, নেট 20, এটা ঠিক করে দিবেন। ডেট দিবেন, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দিবেন, কোয়ান্টিটি দিবেন, ট্যাক্স রেট দিবেন, ডিসকাউন্ট, ডিসকাউন্ট দেখাইছি কিন্তু আপনাকে। ইচ লাইনে, প্রতিটা লাইনে ডিসকাউন্ট কিভাবে দেয় বলেন তো, মনে আছে কারো? একটা তো হলো টোটালের উপর ডিসকাউন্ট দিব, কোন একটা ইনভয়েস করতে গেলে টোটালের উপর ডিসকাউন্ট দিব। ইনভয়েস করতে গেলে একটা ডিসকাউন্ট আসবে টোটালের উপর, কিন্তু আমরা যদি প্রতিটা লাইনে ডিসকাউন্ট দিই, একটা ডিসকাউন্ট অপশন কই গেল, ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট, এটারও মনে হয় আপনার সেটিং থেকে ঠিক করে আসতে হবে। ডিসকাউন্ট এখানে শো করতেছে না, ডিসকাউন্ট দেখেন শো করতেছে না, এরকম একটা প্রবলেম কিন্তু হইতে পারে। তখন কি করব, আমরা আবার যাব সেটিংসে, সেল সেটিংসে যাব। সেল সেটিংসে গিয়ে কাস্টমাইজ লুক অ্যান্ড ফিলে যাব। কাস্টমাইজ লুক অ্যান্ড ফিলে গিয়ে সেটিংস কোথায় থাকে, সরি ডিসকাউন্ট কোথায় শো করে, ডিসকাউন্ট শো করে ফুটারে, দেখেন। আচ্ছা ডিপোজিট, এখানে দেখেন ডিসকাউন্ট নাই, তার মানে আমার এইটাতে আসতে হবে কন্টেন্টে। কন্টেন্টে এসে আমাকে এটা সিলেক্ট করতে হবে। এই যে ডিসকাউন্টের টিক দেওয়া নাই, যার কারণে আমার ওখানে ডিসকাউন্ট আসতেছে না। ডিসকাউন্ট টিক দেবো, এখানে ডিসকাউন্ট আসবে, ডান। এখন দেখেন, এইসব প্রবলেম কিন্তু আপনাদের লাইফে কুইকবুক ইউজ করতে গেলে প্রতিদিনই আসবে। ওকে, আচ্ছা আমরা এখন যাব কিসে, আমরা এখন যাব ইনভয়েসে। ইনভয়েসে যদি যাই, ডিসকাউন্ট আসছে, এটা হলো টোটাল ডিসকাউন্ট। বাট যেটা এখানে যেটা বলা হচ্ছে এই এক্সেলে, সেটা হলো ইচ লাইন, প্রতিটা লাইনে ডিসকাউন্ট থাকবে, এরও 4%, এরও 4%, তাই না? এখন যদি দুটো 4% হয়, তাহলে কিন্তু দুটোরই সেম অ্যামাউন্ট, আমরা কিন্তু এখানে পার্সেন্টেজ, ডিসকাউন্ট পার্সেন্টেজ, এখানে আমরা জাস্ট 4 লিখে দিলেই হয়ে যাবে, তাহলে 4% ডিসকাউন্ট চলে আসবে। বাট যদি এটা এমন হতো যে ধরেন এখানে আছে হচ্ছে 6%, এখানে আছে 4%, তাহলে কিন্তু আমরা টোটাল ডিসকাউন্ট এখানে বসাতে পারতাম না, কারণ দুটাতে দুই রকমের ডিসকাউন্ট আছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমার টোটাল অ্যামাউন্টের উপরে ওই ডিসকাউন্টটা বের করে ম্যানুয়ালি অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। এটা কিন্তু অটোমেটিক বসে। হ্যাঁ অবশ্যই হতো, এখানে দেওয়াই আছে দেখেন। আমি কি বলছি, এখানে দুইটা আপনার 4%ই আছে, হ্যাঁ, ডিসকাউন্ট। যদি এটা আপনার 6 আর 4 হতো, তাহলে কি প্রতিটা লাইনে আপনার আলাদা আলাদা ডিসকাউন্ট হয়ে গেল না? ওকে, তাহলে কি হবে দেখেন, যদি আলাদা আলাদা ডিসকাউন্ট হয়, তাহলে তো আপনি টোটাল ডিসকাউন্ট এখানে বসাতে পারবেন না। এখানে টোটাল ডিসকাউন্ট বসালে তো আপনার আলাদা আলাদা হয়ে ডিসকাউন্ট হলো না, এটা টোটালের উপর এভারেজ ডিসকাউন্ট হবে, তাই না? বাট যদি আপনার প্রতিটা লাইনে আলাদা আলাদা ডিসকাউন্ট থাকে, তাহলে আপনাকে এই যে অ্যামাউন্ট, সাপোজ ধরেন এই অ্যামাউন্টের ঘরে আছে আপনার 100, কথার কথা, হ্যাঁ, এই 100 টাকার উপর 10% ডিসকাউন্ট দিবেন, আর এই অ্যামাউন্ট এখানে আছে ধরেন 200, এটার উপরে দিবেন আপনি 5%, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আপনার এটার উপরে 10% কত, 10 টাকা, এখানে আপনাকে লিখতে হবে 90, হ্যাঁ। আর এটার উপর দিবেন 5%, 5% কত, এটাও 10 টাকা, তাই না? তাহলে এখানে লিখতে হবে আপনার 190, বুঝলেন কি? ডিসকাউন্ট, রাইট,
যদি আপনার প্রতি লাইনে ডিসকাউন্ট থাকে, ধরেন এখানে 5টা লাইন আছে, 5টা লাইনে যদি আলাদা আলাদা ডিসকাউন্ট থাকে, সেম ডিসকাউন্ট না হয়, তাহলে আপনাকে এই অ্যামাউন্টের ঘরে ডিসকাউন্ট অ্যাপ্লাই করে বাদ দিয়ে কত টাকা হয় সেই অঙ্কটা এখানে লিখতে হবে। এখানে কিন্তু আলাদা করে ডিসকাউন্ট এখানে কোনো অপশন নাই। ডিসকাউন্ট অপশন আছে টোটালের উপরে। যদি আলাদা আলাদা ডিসকাউন্ট হয় তাহলে তো টোটালের উপর ডিসকাউন্ট দিলে তো আর হবে না, তখন তো একই ইম্প্যাক্ট পড়ে যাবে সবগুলোর উপরে। বুঝলেন কি? না না না, সেটা শো আপনার এখানে রেট চেঞ্জ হয়ে যাবে, রেট। এখানে ধরেন 5টা প্রোডাক্টের রেট আছে 100 টাকা, সরি 5টা প্রোডাক্টের রেট আছে 100 টাকা। এটা কিন্তু আমি ক্লাসে দেখাইছিলাম আপনাদেরকে, আপনার ভিডিওটা ভালো করে দেখলেই রিকল করতে পারবেন। সেটা হচ্ছে 5টা প্রোডাক্টের রেট আছে, হ্যাঁ 5টা প্রোডাক্টের রেট আছে 100 টাকা, 5টা প্রোডাক্ট কত, 20 টাকা করে, তাই তো? এখন আমি যদি এখানে টোটাল অঙ্কটা করে দিই 90 টাকা, 10% ডিসকাউন্টে, দেখেন এখানে রেট হয়ে গেছে কত, 18 টাকা করে। এখানে ইম্প্যাক্ট পড়বে, বুঝতে পারছেন? ওকে, তাহলে দেখেন আপনারা এই যে আহ, প্রতিটা, হ্যাঁ প্রতিটা ইয়ার কি বলে এটা, কাস্টমারের নামে একটা করে ফোল্ডার করবেন, একটা করে কাজ করবেন, সেটাকে ডাউনলোড করবেন আর এই ফোল্ডার রেখে দিবেন। এখানে কটা হবে দেখেন, এখানে একটা ইনভয়েসের একটা হবে, তারপর এই যে রিসিভ পেমেন্টের একটা হবে, রিসিভ পেমেন্টের 2টা হবে। ঠিক আছে? এখানে কিন্তু বলা আছে রিসিভ কিভাবে করবেন, চেকে দিবেন। এখানে বলা আছে আনডিপোজিটেড ফান্ড, আনডিপোজিটেড ফান্ড মানে এই নামে একটা আপনার চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হবে যদি না থাকে ওখানে, হ্যাঁ। এই আনডিপোজিটেড ফান্ড থেকেই আপনার লেনদেন করতে হবে, কোনো ব্যাংক বা ক্যাশে যাবে না, বুঝতে পারছেন? এখানে দেখেন সেম। আপনারা এগুলো করতে পারবেন বলে আমি আশা করি। যদি কোথাও কোনো ঝামেলা মনে হয়, করতে না পারেন, সেক্ষেত্রে আমি তো আছি। নেক্সট ক্লাসে কার কার কোথায় কোথায় ঝামেলা হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই এক্সেলটা কি সবাই বুঝতে পারলেন? কারো কি কোথাও কোনো প্রবলেম আছে বোঝার ক্ষেত্রে, যে এক্সেলটা আমি বুঝতে পারি না, এটা আমি করতে গেলে ঝামেলা হতে পারে, এরকম কি কারো কোনো বিষয় আছে? থাকলে আমাকে বলেন, আমি আবার বুঝাই দিব, অসুবিধা নেই। হ্যাঁ, পরবর্তীতে তো প্রবলেম বের হবে। পরবর্তী মানে আমি বলছি কি, বোঝার ক্ষেত্রে প্রবলেম আছে কিনা, কাজ করতে গেলে তো অনেক প্রবলেম বের হবে, সেগুলো তো আমরা সলভ করবো, কোনো অসুবিধা নাই। যে এটা যে কিভাবে করবেন, এই এক্সেলটা বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, কাজ করতে গেলে তো অনেক জায়গায় আটকাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে এক্সেলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে যা যা শিখছেন, দেখেন আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট এটা দেখে দেখে করতে যাবেন, যেখানে আটকাবেন। এটা কোন ক্লাসের ভিডিও, জাস্ট ওই ক্লাসের ভিডিওটা একটু ওপেন করে কষ্ট করে একটু দেখবেন, তাহলেই দেখবেন যে আপনি কোথাও আটকাচ্ছেন না। সব বলা আছে, আপনাকে যা যা দিচ্ছি এখানে প্রতিটা কথা বলা আছে। যদি এমন হয় যে এখানে যা দিচ্ছি এরকম একটা টপিক আমি দেখাই নাই, আমারও তো ভুল হতে পারে, আমিও ভুলে যেতে পারি, হ্যাঁ। আমাকে জাস্ট নেক্সট ক্লাসে বলবেন যে এইটা যে আপনি দিয়েছেন এইটা কিন্তু আমাদের ক্লাসে দেখান নেই, বুঝতে পারছেন? তাহলে আমি অবশ্যই সেটা আবার আপনাকে দেখাই দিব। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা সাপ্লায়ারে আসি। এটা তাহলে এই এক্সেলটাই আপনাদের টাস্ক, হ্যাঁ, এক্সেলটাই আপনাদের টাস্ক, এটা থাকলো। এখন আসেন সাপ্লায়ারে আসি। সাপ্লায়ারে আমরা কি করি দেখেন, আমরা কাস্টমারের ক্ষেত্রে যখন বিক্রি করছি তখন আমরা ফার্স্ট করছি হচ্ছে এস্টিমেট, হ্যাঁ। আর সাপ্লায়ারের কাছে আমরা কি করব, সাপ্লায়ারের কাছে আমরা টাকা দিয়ে প্রোডাক্ট কিনবো, তার কাছ থেকে, এটা হলো আমাদের খরচের জায়গা। আমরা খরচ করে প্রোডাক্ট কিনবো, কিনে সেটা আবার এই যে কাস্টমারের কাছে বিক্রি করবো। তো আমরা এখানে করলাম কি, কেনার আগে বিক্রি করা শিখলাম আর কি, হ্যাঁ। এখন আমরা কেনা শিখবো, সেটা কিভাবে, ধরেন এখানে যেমন আমরা একটা এস্টিমেট করছি, একটা নোট রাখছি, যেটাকে পরে আমরা ইনভয়েসে কনভার্ট করছি, এখানে সেটাকে বলে পারচেজ অর্ডার। ধরেন আমরা যখন কারো কাছ থেকে কোনো কাস্টমারের কাছ থেকে পারচেজ অর্ডার পাবো, তখনই কিন্তু আমরা এই পারচেজ অর্ডারের এগেনস্টে এস্টিমেট করব। এটাকে রিলেট করতে পারতেছেন তো সবাই, বুঝতে পারতেছেন কি এটা? ওকে, পিও রাইট। পারচেজ অর্ডার আমরা পাবো কার কাছ থেকে, আমি যার কাছে বিক্রি করি সে আমার কাস্টমার, তার জন্য কিন্তু আমি সাপ্লায়ার, তাই না?
তেমনি আমি আমি একজনের কাস্টমার আর সে আমার জন্য সাপ্লায়ার যার কাছ থেকে আমি কিনি। ওকে, তো আমি আমি তাকে এখন পারচেজ অর্ডার দিব। পারচেজ অর্ডার দিতে গেলে আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পারচেজ অর্ডার কিন্তু কোনো কনফার্ম সেলস নয়। হ্যাঁ, পারচেজ অর্ডার হচ্ছে একটা কি বলে এটাকে, পারচেজ অর্ডার একটাকে বাংলায় কি বলে আমি তো ভুলে গেলাম, কি বলা যায়, যে এটা হচ্ছে কনফার্ম সেলস না, এটা জাস্ট একটা, হ্যাঁ হ্যাঁ, ফরমাইশ, রাইট রাইট, ফরমাইশ, এটা একটা ভালো শব্দ হয়েছে বাংলা। ফরমাইশ দিয়ে দিচ্ছি। এখন সে সেটাকে কি করছে, সেটাকে কাস্টমার কিন্তু, মানে আমি যখন কাস্টমার ছিলাম, আমি যখন সাপ্লায়ার ছিলাম, যখন কোনো কাস্টমারের কাছে বিক্রি করবো তখন কিন্তু আমিও ওটাকে কনফার্ম সেল ধরি নাই, আমি কিন্তু এস্টিমেট করে রাখছিলাম, তাই না? তো পারচেজ অর্ডার যদি দেই তাহলে আমি দেখেন এখানে যেটা একটু উল্টা হয়ে গেছে, এখানে আমার কাস্টমার গুলো চলে আসছে সাপ্লায়ারে। আচ্ছা, অসুবিধা নাই, আমরা জাস্ট দেখার জন্য তো এখানে দেখবো। কারণ আমি নিকি বার্গানের কাছে আমি একটা পারচেজ অর্ডার দিব। পারচেজ অর্ডার ধরেন আমি দিছি জুলাইয়ের 1 তারিখে দিছি, পারচেজ অর্ডার নাম্বার চলে আসছে। এখানে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু এইটা আগে দেখি নাই। হ্যাঁ, এই পর্যন্ত আমরা চিনি কাস্টমারের ক্ষেত্রে, এই উপরের পার্ট পর্যন্ত আমরা চিনি, ঠিক আছে। বাট এই যে নিচের পার্টে দেখেন, এখানে একটা আছে ক্যাটাগরি ডিটেলস আর একটা আছে আইটেম ডিটেলস। ওকে, এটা কিন্তু আমাদের বিক্রির সময় বা সেলস করার সময় এই ক্যাটাগরি ডিটেলস কিন্তু আমাদের ছিল না। ওকে, এখন যখন আমরা কোনো কিছু কিনবো, সেই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যদি আমার লিস্টে থাকে তাহলে তো আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেছি। ধরেন ফেস মাস্ক কিনবো, এগুলো আমি তাকে জানাচ্ছি। হ্যাঁ, এগুলো আমি তাকে একটা পারচেজ অর্ডার দিচ্ছি। এই ক্যাটাগরিটা আমরা শিখবো পরের ট্রানজেকশনে, এটা আমরা আপাতত অফ রাখি। আমরা এটা ট্যাক্স ধরেন পারচেজ ট্যাক্স আমার 10% ধরে নিচ্ছি, এটা আমার 10% ধরে নিচ্ছি। হ্যাঁ, কাস্টমার আপাতত আমার সিলেক্ট করার দরকার নেই, কারণ কাস্টমার আমি কার কাছে বিক্রি করবো এখনো ফিক্স না। আচ্ছা, এখানে ধরেন ওর কাছ থেকে আমি কিনতেছি হচ্ছে 50টা ফেস মাস্ক, আর এটা কিনতেছি আমি 10টা। ওকে, মানে কিনতে চাচ্ছি আর কি। আমি তাকে এটা একটা পারচেজ অর্ডার দিচ্ছি, যেটা কনফার্ম না, বাট এটা আমি তোমাকে জানাতে চাচ্ছি। ওকে, আচ্ছা, পারচেজ অর্ডার ডেট দিলাম, ডেট দেওয়ার পর আমি এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। এই সেভ অ্যান্ড ক্লোজ করা মানে হচ্ছে এটা আমার খাতায় রেকর্ড হয়ে গেল। বাট এটাকে আমি সেভ অ্যান্ড সেন্ড করতে পারতাম। সেভ অ্যান্ড সেন্ড যদি করতাম তাহলে আমার খাতায় রেকর্ড তো হতো হতো, প্লাস আমার ওই সাপ্লায়ারের কাছে একটা নোটিফিকেশন চলে যেত, একটা ইমেল চলে যেত যে সে তোমার কাছে এই পারচেজ অর্ডারটা ক্রিয়েট করেছে তোমার নামে। ওকে, এই যে পারচেজ অর্ডার যদি আমরা এখান থেকে একটু আগে যেটা করলাম, এটা যদি আমরা এখানে সেভ অ্যান্ড ক্লোজ না দিয়ে এই ড্রপ ডাউন থেকে সেভ অ্যান্ড সেন্ড দিতাম, তাহলে কিন্তু এই সাপ্লায়ারের কাছে আমার অটোমেটিক নোটিফিকেশন চলে যেত। ওকে, তার ইমেইলে। আচ্ছা, এইটা একটা জিনিস আমরা বুঝলাম যে আমরা পারচেজ অর্ডার করলাম। পারচেজ অর্ডারটা এটা আমরা কোথায় পাবো? এটা পাবো আমরা আমাদের এক্সপেন্সে গিয়ে সাপ্লায়ারে। সাপ্লায়ারে গিয়ে কার নামে করেছি, কার নামে করেছি, দেখেন এটার কিন্তু এখানে কোনো ইম্প্যাক্ট নেই, কারণ হচ্ছে এটা এখনো কনফার্ম না। হ্যাঁ, আমরা মেবি নিকি বার্গানের নামে করেছি, দেখি তো একটু। তো মহা খারাপ অবস্থা ইন্টারনেটের। আমরা ক্লাস করতে গেলে কি এই অবস্থা হয়, নাকি এই অবস্থা মাঝে মাঝেই হয়, বুঝি না তো। এই দেখেন নিকি বার্গনের নামে আমার একটা পারচেজ অর্ডার এখানে কিন্তু অ্যাড হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমার ব্যালেন্স শিট বলেন, আমার প্রফিট অ্যান্ড লস বলেন, কোথাও ইম্প্যাক্ট ফেলেনি, ঠিক এস্টিমেটের মতো। বাট এই পারচেজ অর্ডারটাকে যদি আমরা কনভার্ট করি, আমরা যেমন এস্টিমেটটাকে আমরা ইনভয়েসে কনভার্ট করেছি, তেমনি এই পারচেজ অর্ডারটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে বিলে। আমি যখন পারচেজ অর্ডার দিয়েছি আমার সাপ্লায়ারকে, সাপ্লায়ারের কাছে, সাপ্লায়ার আমার কাছে কি করবে, এটা বিক্রি করবে, সে করেছে এস্টিমেট। ওকে, এরপর যখন আমি এটা বিল করব সে করবে আমার নামে ইনভয়েস। এগুলোকে রিলেট করতে পারছেন, বুঝতে পারছেন কি? আচ্ছা, নিরাপত্তা সম্মতি লক্ষণ, আশা করি সবাই বুঝতে পারছেন।
আচ্ছা, এখানে দেখেন, এই যে আমরা এখন পারচেজ অর্ডারটাকে বিলে কনভার্ট করব। আমরা যদি পারচেজ অর্ডারটাকে ওপেন করি, ওপেন হতেও সময় নিচ্ছে, কি অবস্থা। রিফ্রেশ দিই পেজটা। জি জি জি, প্লিজ। না, সাপ্লায়ার তো আমার নামে, সাপ্লাই কি করতেছে, আমরা বিক্রির সময় কি করছি, আমরা বিক্রির সময় তার নামে ইনভয়েস ক্রিয়েট করছি না। আমরা আসলে আমরা আসলে আমরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবসময় বিলটা অভ্যস্ত, তো সে আমার নামে ইনভয়েস যখন করবে তখন আমি তার নামে বিল করব। ইনভয়েস মানে হচ্ছে বাকিতে বিক্রি। হ্যাঁ, বিল বিল রাইট। ইনভয়েস মানে হচ্ছে বাকিতে বিক্রি, সে আমার কাছে বাকিতে বিক্রি করছে। আর বিল মানে হচ্ছে আমি বাকিতে কিনছি। ওকে, আচ্ছা, দাঁড়ান দেখি, এটা রিফ্রেশ দিলাম। ইউকের ভিপিএন, আমার এটাতে যে আবার ভিপিএন দিলে যে আবার কোন অকাজ হয়, আমি তো একবার ভিপিএন দিয়ে খুব বিপদে পড়ছিলাম, এই জন্য ভয় লাগে আমার। আচ্ছা আচ্ছা, আপনি আমার এই লিঙ্কটা দিয়েন তো। হ্যাঁ হ্যাঁ। না, ভাইরাস ই করে, আমি একবার ভিপিএন ইউজ করে খুব বিপদে পড়ছিলাম, তার মধ্যে আমার এটা হলো আবার একটু পুরান হইলেও এটা ম্যাকবুক, এই ভিপিএন দিলে দুনিয়ার ক্যাচাল করে আর কি। আচ্ছা দেখেন, তাহলে আমরা পারচেজ অর্ডারটা ওপেন করলাম, এটা হচ্ছে আমাদের পারচেজ অর্ডার। আমরা যেমন এস্টিমেটে কি করছিলাম দেখেন, এস্টিমেটে করছিলাম হচ্ছে যখন আমরা এস্টিমেট থেকে এটা ইনভয়েসে কনভার্ট করব তখন কিন্তু আমরা এটা চেঞ্জ করতে পারতাম, তাই না। আমরা কয়টা নিব, আমরা 50টার কথা বলছি, কিন্তু আমরা সেখানে ধরেন 30টা নিব, 30টা মানে কাস্টমার নিবে, এটা আমরা চেঞ্জ করতে পারতাম না। এস্টিমেটে মনে আছে, এস্টিমেট থেকে ইনভয়েস কনভার্ট করতে ওই যে তিনটা তিনটা অপশন আসতো। ঠিক সেই কাজটা কিন্তু আমরা এখানেও করতে পারবো। আমরা যখন কিছু কিনছি, আমি তাকে বললাম যে ভাই তোমার কাছে তো আমি 30টা 50টা নেওয়ার কথা, এখন তো 30টা বেশি নিতে পারতেছি না, আর এইটা আমার 10টা নেওয়ার কথা, আমি নেবো 5টা। এইটা নিয়ে, এইটা এটা ঠিক করে আমি কোয়ান্টিটি ঠিক করে আমি কিন্তু এখানে সব ঠিক আছে, এখানে কিন্তু আমি কপি টু বিল করলাম। আর ও কি করবে, ও এস্টিমেট থেকে আমার ফরমায়েশ অনুযায়ী ও কিন্তু মানে কনভার্ট করার সময় ওই 50% অথবা প্রত্যেকটা লাইনে চেঞ্জ অথবা ফুল অ্যামাউন্ট, এটা কিন্তু সে ইনভয়েস করবে। এটা কি সবাই বুঝতে পারলেন কিনা? হ্যাঁ, আমি যখন কনফার্ম করব তাকে, হ্যাঁ, যে ভাই আপনাকে যে আমি পারচেজ অর্ডারটা দিছিলাম ওইটা তো আসলে আমার কনফার্ম অর্ডার ছিল না, ওটা ছিল কি একটা নোট ছিল, তাই না। আমি এখন কনফার্ম করতেছি যে আমি আসলে আমি পারচেজ অর্ডার দিয়েছিলাম 50টা, বাট আমি ফাইনালি কনফার্ম কর। হ্যাঁ হ্যাঁ, রাইট। এখানে হচ্ছে আমরা এখন দেখেন, আমরা যখন পারচেজ অর্ডারটা ওনাকে 7 সেন্ড করছি, উনি তখন আমাদের নামে এস্টিমেট করে রাখছে 50টার জন্য, তাই তো। এখন আমরা কি করতেছি, এখন আমরা অর্ডারটা কনফার্ম করতেছি যে ভাই আমার 50টা না 30টা লাগবে, আর এখানে 10টার জায়গায় 5টা লাগবে। রেখে আমি করলাম কি, যে কপি টু বিল করলাম। কপি টু বিল, ইয়েস। দেখেন, কপি টু বিল করলাম, এখন কিন্তু আমার বিলে কনভার্ট হয়ে গেছে। উনি যখন আমার বিলটা পেলো, যে আচ্ছা উনি এটাকে কনফার্ম করছেন কয়টা, 30টা আর হচ্ছে 5টা। ওকে, না এটা মনে হয় নাই, এটা পেজ কি রিলোড হয়েছে নাকি, আচ্ছা দেখি তো। এটা হলো 30টা দিব, এটা দিব 5টা, 7 ক্লোজ। আচ্ছা, তাহলে আমরা যদি এই বিলটা ওপেন করি, আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো, যে আমরা যখন
এখানে কনফার্ম করলাম যে ভাই আমি 30টার 5টা নিব, 50টার 10টা না। পারচেজ অর্ডার দিয়েছিলাম আমি 50টার 10টা, বাট আমি নিব 30টার 5টা। তখন সে কি করবে, তখন সে এস্টিমেটটাকে প্রতিটা লাইনে সে এডিট করবে, এডিট করে কি করবে, ইনভয়েসে কনভার্ট করবে। বুঝতে পারছেন? আমরা একটু আগে আমরা এই কাস্টমারের ক্ষেত্রে যেটা করছি, ওকে করে এখন দেখেন আমার এখানে আসছে কি মেক পেমেন্ট। আমি পেমেন্ট দিয়ে দিব আর উনি পেমেন্ট পাবেন। আমি যখন এখানে মেক পেমেন্ট করব তখন উনি ওখানে করবেন কি রিসিভ পেমেন্ট। ওনার ইনভয়েসের মাধ্যমে উনি কি করবেন, রিসিভ পেমেন্ট করে টাকা নেবেন না। আর আমি আমার এখন বিলটাকে কি করবো, মেক পেমেন্ট করলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে, আর উনি সেটাই ওখানে লিখবেন যে টাকা চলে আসবে। এই কাস্টমার এন্ডের কাজটা কিন্তু আমরা আগে করছি। সবাই কি ধরতে পারতেছেন তো? মানে আমি আপনাকে বলি, রাইট, রাইট, এই জন্য কাস্টমারটা আগে করানো। আপনারা এখন যদি প্রসেস ভুলে যান, প্রসেস মনে নাই, কোনো অসুবিধা নাই, প্রসেসটা একবার দেখলেই মনে পড়বে, কিন্তু জিনিসটা ধরতে পারতেছেন কিনা যে রিলেশনটা কোথায়, এটা ধরতে পারতেছেন তো সবাই, তাই না? যদি যদি কেউ ধরতে না পারেন আমাকে বলেন যে না আমি এখনো ধরতে পারিনি, তাহলে আমি আবার বুঝায় বলবো। রাইট, এখানে আমরা বিল করলে ও ওখানে করে ইনভয়েস, এখানে আমরা মেক পেমেন্ট দিলে ও ওখানে করে রিসিভ পেমেন্ট, এখানে আমরা পারচেজ অর্ডার করলে ও ওখানে করে এস্টিমেট। বুঝতে পারলেন? জিনিস কিন্তু সহজ। আচ্ছা, এখন দেখেন এই যে ক্যাটাগরি ডিটেল নিয়ে আপনার সাথে একটু কথা বলি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটার জন্য আমি ধরেন নতুন একটা বিল করব। এখন তো আপনার আমার আর পারচেজ অর্ডার দরকার নাই, পারচেজ অর্ডার তো আমার সব বিলে হবে না, তাই না? বিল মানে হচ্ছে আমি বাকিতে ক্রয় করব, আর যিনি আমার কাছে বিক্রি করবেন তিনি আমার নামে করবেন ইনভয়েস সরাসরি। আচ্ছা, না কোনো পারচেজ অর্ডার সবসময় তো পারচেজ অর্ডার হবে না, তাই না? সরাসরি ধরেন আমার এখন লাগবে, আমি বললাম যে ভাই মালটা পাঠান, আমি আপনাকে বিল করে দিচ্ছি, আপনি এটা ইনভয়েসে কনভার্ট করে আমাকে পাঠিয়ে দেন। সরাসরি আমরা ইনভয়েস করে দিব। সবসময় তো আর প্রোডাক্টের রেটটা, আমরা তো প্রোডাক্টের রেট অনুযায়ী সেটাকে আমরা ইনভেন্টরিতে আপডেট করছি। আপনি ওই ক্লাসটা এখনো দেখেন নাই, যার কারণে আপনার রিলেশনটা ধরতে পারেন নাই। কোনো সমস্যা নাই, আপনি ধীরে ধীরে দেখেন। আমরা যখন ইনভেন্টরিটা অ্যাড করছি তখন আমরা প্রোডাক্টের রেটটাও অ্যাড করছি। যদি প্রোডাক্টের রেট ওঠানামা করে কোনো সমস্যা নাই, প্রোডাক্টের রেট ওঠানামা করলে কোনো অসুবিধা নেই, এডিট করে দিব। রেস্ট অফ দ্য প্রোডাক্ট, ধরেন আপনার 100টা প্রোডাক্ট ছিল, আপনি 10 টাকা করে কিনছেন, কথার কথা, হ্যাঁ, 40টা প্রোডাক্ট বিক্রি করার পর আপনার রেট বেড়ে গেছে, ধরেন 15 টাকা হয়েছে মার্কেটে, ঠিক আছে? আপনি যদি 40টা প্রোডাক্ট বিক্রি দেখছিলেন, আচ্ছা, 40টা প্রোডাক্ট বিক্রি করার পরে যদি আপনি রেট আপডেট করেন তাহলে বাকি 60টার উপর কিন্তু নতুন রেট অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এখন আসেন আমরা যদি একটা বিল করি, বিল, হ্যাঁ, বিল করতে গেলে কি হবে, সাপোজ ধরেন আমি একটা সাপ্লায়ার সিলেক্ট করলাম, সে বিল করছি আমরা ধরেন 1 তারিখে, ডিউ ডেট আমার 1 মাসের, টার্মস এই যে বলা আছে টার্মস, টার্মস ধরেন আমার 1 মাসের টার্মস, হ্যাঁ, নেট 30। আচ্ছা, এখন ধরেন আমি এখানে কিনবো কি, আমি এখানে টেস্টিং অ্যান্ড ডায়াগনস্টিক ইকুইপমেন্ট একটা কিনবো, আর কিনবো ধরেন ফেস মাস্ক কিনবো, হ্যাঁ, আমি ধরেন এটা কিনবো হচ্ছে 10টা, না 10টা না, এটা কিনবো 5টা, আর এটা কিনবো আমি ধরেন 20টা। ওকে, এই যে রেটগুলো কিন্তু আমার ইনভেন্টরি যখন দিচ্ছি, ইনভেন্টরি দেওয়ার সাথে সাথে রেটগুলো অলরেডি চলে, মানে রেট অ্যাড করছি তো এটা চলে আসছে। তাহলে এটার উপর ধরেন আমার 10% ট্যাক্স আছে, দিলাম। এই পর্যন্ত সবই ওকে, 10% ট্যাক্স অ্যাড হয়ে টোটাল অঙ্কটা আসছে এত। এটা হলো মূল প্রোডাক্টের দাম, এটা ট্যাক্স এত। এখন ধরেন এখানে কি আছে দেখেন, এখানে আছে একটা, দুটো প্রোডাক্টের দাম, ট্যাক্স টুক সব আছে। ধরেন কথার কথা এখানে একটা লেবার বিল অ্যাড হবে, আনলোডিং বিল অ্যাড হবে। এখন আমি কি করছি, আমি তো এখানে প্রোডাক্টের দাম ঠিক করে রাখছি, আমি তো আনলোডিং বিল বা এই ধরনের কোনো কিছু আমি এখানে অ্যাড করি নাই। তাহলে এই আনলোডিং বিলটা তো আমার এক্সপেন্স, আমার খরচ যাবে না আনলোডিং করতে।
এখন এই আনলোডিং বিলটা আমি কোথায় অ্যাড করব? এইটা অ্যাড করব আমি ক্যাটাগরিতে। এই যে ক্যাটাগরিতে গিয়ে আমি একটা এক্সপেন্স দেখাবো এখানে এই ইয়ার সাথে, এই বিলের সাথে। সেই এক্সপেন্সটা কি হবে? আমি এখানে এই যে ক্যাটাগরিতে গিয়ে আমার চার্ট অফ অ্যাকাউন্টগুলোতে যাব, যে এক্সপেন্সে দেখবো যে এই যে আনলোডিং বিল এটা আমি কোন খাতে দিতে পারি। এখানে দাঁড়ান, এক্সপেন্সে গিয়ে দেখি কোন খাতে দিতে পারি এটা। আদার্স এক্সপেন্স দিতে পারেন, অথবা যদি আপনার দেখেন যে এখানে যতগুলা আছে কোনোটাতেই আপনার মিলছে না বা আপনার হচ্ছে না, এরকম হতেই পারে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে গিয়ে আনলোডিং বিল বলে একটা চার্ট অফ অ্যাকাউন্ট রেডি করে ফেলেন, কোনো সমস্যা তো নাই। রাইট। আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নেওয়ার সময় যদি অ্যাডিশনাল কোনো খরচ আসে, যে খরচটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের সাথে রিলেটেড, কিন্তু এখানে তো আপনি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের বাইরে কিছু দিতে পারতেছেন না। দাঁড়ান, এটা একটু আমি ঠিক করে নিই। প্রথমে যাব এক্সপেন্স, এক্সপেন্স থেকে কি দিব? এই দেখেন কস্ট অফ লেবার একটা আছেই, হ্যাঁ, কস্ট অফ লেবার দিলাম, দিয়ে এখানে আমি দিলাম আনলোডিং কস্ট। ওকে, আনলোডিং কস্ট আমি 7 ক্লোজ করলাম। এখন এটার সাথে কি আপনি এখন এই আনলোডিং কস্ট অ্যাড করতে পারবেন? পারবেন না। যার কারণে আমরা এই ক্যাটাগরিতে গিয়ে আমরা সিলেক্ট করলাম আনলোডিং কস্ট। এটা আসে না কেন? এই যে আনলোডিং কস্ট আসছে, হ্যাঁ। এইখানে ডেসক্রিপশনে দিলাম আমি কি, প্রোডাক্ট আনলোডিং কস্ট, না এখানে দিব আমি, এখানে ব্র্যাকেটে দেব অ্যাডিশনাল, অ্যাডিশনাল। আচ্ছা, এই টাকাটা যে আমরা আনলোডিং কস্ট দিছি, এটা কি আমার খরচ হচ্ছে না? আমার পকেট থেকে তো টাকা যাচ্ছে। এখন যদি আমি এটা এই জায়গায় না দেখাই, তাহলে এইটার সাথে আমার আমার কি কস্টিং এ এটা অ্যাড হবে কি করে, তাই না? এই জন্য এই ক্যাটাগরিটা, রাইট রাইট, টোটাল এক্সপেন্সের মধ্যে যে এটা হিট করবে। তা না হলে আপনার প্রফিট অ্যান্ড লস বের হবে কেমনে? এই এক্সপেন্স আপনি দেখাবেন কোথায়? বুঝতে পারছেন? ধরেন এটার সাথে আমার টোটাল, না প্রোডাক্ট কস্ট বেরবেন, প্রোডাক্ট কস্টের যে হেড, সেই হেডের টাকার অঙ্ক একই থাকবে, বাট টোটাল কস্টে একটা অ্যাডিশনাল হেড যোগ হবে আনলোডিং কস্ট বলে। বুঝতে পারছেন? আচ্ছা, এইটার ট্যাক্স ধরেন এটার উপর ট্যাক্স যদি থাকে তো দিব, না থাকলে জিরো দিব। নর্মালি এই ধরনের ইয়েগুলোতে ট্যাক্স থাকে না, তারপর থাকলে যদি থাকে তাহলে দিব। হ্যাঁ, নর্মালি আমরা একটা জিরো ট্যাক্সই করব, বাট যদি কখনো ক্লায়েন্ট বলে যে না আমার কিন্তু এই সার্ভিসটার উপরেও ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে সেই ট্যাক্সটা আমরা সেখানে অ্যাড করব। বুঝতে পারলেন? বসাইতে হবে, রাইট। মানে এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, যদি ওর ওখানে ট্যাক্স থাকে, ও কিন্তু, ও ট্যাক্স থাকে মানে কি, ও ট্যাক্স তো গভর্নমেন্ট কাটবে। ও যদি অ্যাকাউন্টসে আপনাকে না বলে দেয়, তাহলে তো ট্যাক্স কাটবে, কিন্তু ও হিসাবে আনতে পারবে না। ও আপনাকে বলবেই যে ভাই আমার কিন্তু এই ট্রান্সপোর্ট বিলের উপরে ট্যাক্স আছে, অথবা এই লেবার বিলের উপর ট্যাক্স আছে। কত পার্সেন্ট আছে? 5%। এখানে 5% সিলেক্ট করে দিবেন, বাস, কথা শেষ। তাহলে আমরা এই যে ক্যাটাগরি ডিটেল বলতে এখানে আমরা কোন খাতে খরচটা করব অ্যাডিশনালি, যদি এরকম কোনো কস্টিং চলে আসে, তাহলে সেটা আমরা বসাবো এই ক্যাটাগরি ডিটেলসে, কারণ এটা তো আমরা প্রোডাক্ট না সার্ভিসে এটা অ্যাড করতে পারবো না এখানে। বুঝতে পারছেন কি? ওকে, তাহলে দেখেন, এখন আমাদের এইটা আমরা 7 ক্লোজ করে দিব। তাহলে আমরা একটা বিল কমপ্লিট করলাম। এই বিলের সাথে আমরা ক্যাটাগরি ডিটেলসে কি কাজ, কি ধরনের কাজ করতে পারি সেটাও দেখলাম। ওকে, তাহলে যদি আমরা এটা কার নামে করছি, নামটাই তো ভুলে গেলাম এর, এক্সপেন্স থেকে সাপ্লায়ার, সাপ্লায়ার থেকে ব্রাউন এলিজাবেথ করছি নাকি? হ্যাঁ মনে হয়, ইয়েস, ব্রাউন এলিজাবেথ। দেখেন ব্রাউন এলিজাবেথ যদি আমি ওপেন করি, আমরা কাস্টমারের ক্ষেত্রে কি করছি, কাস্টমার কাছে বিক্রি করছি, বিক্রি করে কাস্টমারটা ওপেন করে আমরা ডান পাশে এই একদম ডান কোনায় পাইছি হলো রিসিভ পেমেন্ট, হ্যাঁ। আর এখানে আমরা কি পাচ্ছি দেখেন, এখানে বিল, মানে এর কাছে আমরা কিনছি, কেনার কারণে কি পাচ্ছি এখানে দেখেন, মার্ক অ্যাজ পেইড।
আমরা যদি মার্ক অ্যাজ পেইডে ক্লিক করি, মার্ক অ্যাজ পেইডে ক্লিক করলে আমার এটা চলে আসলো। এখন ধরেন আমি ওকে টাকা পুরোটা দিব না, পার্শিয়াল পেমেন্ট করব। আমরা যেমন কাস্টমারের ক্ষেত্রে দেখছিলাম যে আমরা পার্শিয়াল পেমেন্ট নিতে পারি, তেমনি পার্শিয়াল পেমেন্ট দিতে পারি। ধরেন এখানে আমি ওকে 2500 টাকা দিব, 3125-এর মধ্যে 2500 টাকা দিব, দিয়ে যদি আমি এটা সেভ অ্যান্ড ক্লোজ করি। ও আচ্ছা, টাকাটা কোথা থেকে দিচ্ছি? আমি তো টাকা পেমেন্ট করতেছি না। টাকাটা কোথা থেকে দিচ্ছি? টাকাটা ধরেন আমি আমার ওয়েলস ফার্গো ব্যাংক থেকে দিচ্ছি। ঠিক আছে, ওয়েলস ফার্গো ব্যাংকে আমার ব্যালেন্স আছে, এখান থেকে দিচ্ছি। টাকাটা দিচ্ছি কয় তারিখে? প্রোডাক্ট কিনছি আমি 1 তারিখে, টাকা দিচ্ছি ধরেন আমি 4 তারিখে। এটা দিয়ে আমি টোটাল 2500 টাকা দিচ্ছি, বাকি থাকবে ওর কাছে আমার টাকা। দিয়ে আমি সেভ অ্যান্ড ক্লোজ করলাম। দেখেন, যদি যখন আমরা পেমেন্ট নিছি কাস্টমারের কাছ থেকে, তখন যদি ফুল পেমেন্ট না পাই, তাহলে তার নামের পাশে তখনও রিসিভ পেমেন্ট দেখাইছে, এখনো কিন্তু এখানে মার্কেট পেইড দেখাচ্ছে। কত টাকা? এই দেখেন 2850, 275 টাকা এখনো। না, 275 না, এটা তো ট্যাক্স। রাইট, রাইট, রাইট। এটা যদি আমি এখন ওপেন করি, ওপেন করলে দেখেন আমার 2500 টাকার থেকে 625 টাকা, 2500 টাকা কিন্তু আমি পেমেন্ট করছি, এখন 625 টাকা আমার বাকি আছে। এই 625 টাকা আমি ধরেন ওয়েলস ফার্গো থেকে না দিয়ে আমি পেপাল থেকে দিব, মনে করেন পেপালে টাকা নাই, আচ্ছা তারপর ক্যাশ থেকে দিব, আমার অফিসের ক্যাশ থেকে দিচ্ছি। সিলেক্ট করলাম ক্যাশ, ঠিক আছে, সিলেক্ট করে পেটি ক্যাশ থেকে দিচ্ছি ধরেন, দিয়ে আমি সেভ অ্যান্ড ক্লোজ করলাম। তাহলে কিন্তু আমার ফুল বিল পেমেন্ট হয়ে গেল। ও ওখানে কি করলো? ও হচ্ছে রিসিভ পেমেন্টে গেল, গিয়ে 2500 টাকা অ্যাড করলো, অ্যাড করে আবার যখন আমি বাকি টাকাটা দিলাম, তখন কিন্তু আবার রিসিভ পেমেন্টে গিয়ে বাকি টাকাটা নিয়ে নিল। তাহলে ওরও ইনভয়েসটা কমপ্লিট হয়ে গেল, আমার এতে বিলটাও কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারলেন কি? ওকে, তাহলে দেখেন এখানে আমরা কি করলাম, এখানে করলাম পারচেজ অর্ডার, পারচেজ অর্ডারটাকে কনভার্ট করলাম বিলে, বিল থেকে আমরা রিসিভ পেমেন্ট করলাম। আর যদি রিসিভ পেমেন্টটা বিল থেকে না করি, তাহলে যাব আমরা পে বিলে। এখানে এখানে যেমন আমরা এই যে রিসিভ পেমেন্ট থেকে বাইট থেকে গেলে আমার ইনভয়েসটা সিলেক্ট করে দিতে হয়েছে, ঠিক সেম এখানে পে বিলে যদি যাই, পে বিলে গেলে আমাকে প্রথমে কাস্টমার সিলেক্ট করতে হবে, কোন কাস্টমারের, না পে বিলে গেলে আমি প্রথমে সিলেক্ট করব কোথা থেকে টাকা দিব। এই যে টাকা দেওয়াটা সিলেক্ট করলাম, কোন ডেটে দিব সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন আপনাকে ওপেন অ্যামাউন্ট যাদের নামে আছে, ওপেন অ্যামাউন্ট মানে যাদের, যারা আপনার কাছে টাকা পাবে, হ্যাঁ, সেগুলো সরাসরি, সেই কাস্টমারগুলো সরাসরি দেখাচ্ছে। এখন আপনি কাকে টাকা দিবেন? ধরেন আপনি সুসান রিয়ককে টাকা দিবেন, একে টিক দিবেন, দিয়ে এর এখানে কত টাকা দিবেন, দিয়ে এটা সেভ অ্যান্ড ক্লোজ করে দিলেই এটা টাকা পেমেন্ট আপনার অ্যাকাউন্টসে দেখায় দিবে। যদি ভিতর থেকে না যান, সাপ্লায়ার থেকে না যান, যদি পে বিল থেকে আসেন, এখানে যদি এই যে এখানে প্রত্যেকের লিস্ট চলে আসবে। আপনি এখন যাকে টাকা দিবেন, যত টাকা দিবেন, এই যে দাঁড়ান পে বিলটা যদি আপনি ওপেন করেন, ওপেন করলে পরে এখন ধরেন আমরা ধরতেছি আমরা টাকা দিব ওয়েলস ফার্গো থেকে, হ্যাঁ, ওয়েলস ফার্গো আমি সিলেক্ট করলাম, আমি টাকা দিচ্ছি কবে, আমি টাকা দিচ্ছি ধরেন 9 তারিখে দিচ্ছি, হ্যাঁ। এখন ধরেন আমি 3জনকে টাকা দিব, কথার কথা, আমি এই একে দিব, একে দিব, একে দিব, নিকি বার্গনকে আমি এখন টাকা দিব না। তাহলে এই 3জনের নামে আমার যা যা আছে, ধরেন 3জন মিলে আমি 1500 টাকা দিব, আমার এখানে আছে কত? 3জন টিক দিলে আসে অ্যাডভান্স টাকা, হ্যাঁ দেওয়া যায় তো, অ্যাডভান্স টাকা দেওয়া যায়। হ্যাঁ, না, অ্যাডভান্স টাকা দিলে যদি আপনি তার নামে অ্যাডভান্স টাকা দেন, তখন তার নামে এটা নর্মাল টাকা শো করতেছে না, তখন তার নামে মাইনাস শো করবে এখানে। রাইট, মানে এখানে কাস্টমার ঠিক উল্টাটা ঘটবে আর কি। ও মিটিং শেষ হয়ে যাবে। ও আচ্ছা, 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 এটা কি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা কেটে আবার দিচ্ছি, আপনারা সবাই এখনই জয়েন করেন, হ্যাঁ।
ওকে, মোটামুটি সবাই এসে গেছে। আমরা তাহলে আবার একটু কুইক বুকে যাই। আচ্ছা, তাহলে এই জায়গাটাকে আমরা বুঝতে পারলাম। ধরেন এখানে আমরা তিনজনকে পেমেন্ট করব, তিনটা সিলেক্ট করলাম, ধরেন হ্যাঁ। ও ও সরি সরি, আমি এটা বারবার কেন ভুলে যাচ্ছি আজকে, এই যে। ওকে ওকে, এখন শো করতেছে তো না? হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, এই যে আমরা তিনজনকে এখান থেকে পেমেন্ট দিব, তিনজন আমার সাপ্লায়ার, তিনজন টাকা পাবে আমার কাছ থেকে। ধরেন একে 600 টাকার জায়গায় আমি দিব 500, এর 1200 টাকার জায়গায় আমি দেব 1000, 400 টাকার জায়গায় আমি দেব 300। এরকম হতে পারে না পার্সিয়াল পেমেন্ট? সবগুলো একবারে দিয়ে একবারে সেভ করে দিব, একবারে সব পোস্টিং হয়ে যাবে পে বিলে গেলে। বুঝতে পারলেন কি? সেটা হ্যাঁ, ম্যানুয়ালি বসাতে হবে। এখানে এখানে দেখেন পার্সেন্টেজ যে পেমেন্ট যে করবেন, এটা কিন্তু কোনো লাইন এখানে নাই। হ্যাঁ, কুইকবুকে এই লাইন নাই। তখন আপনাকে কি করতে হবে, ধরেন ওর 100 টাকা পেমেন্ট আছে, আপনি ওকে 50% দিবেন, তাহলে এখানে আপনাকে ওই ম্যানুয়ালি 50 বসাই দিতে হবে আর কি, বসাতে হবে, রাইট। ওকে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখান থেকে কি কি দেখলাম আজকে। এখান থেকে দেখলাম হচ্ছে পারচেজ অর্ডার, পারচেজ অর্ডার থেকে বিলে কনভার্ট, সরাসরি বিল, আর একটা হচ্ছে পে বিল। পে বিলটা এই বিলের ভিতর থেকেও করা যায়, বা সাপ্লায়ারের ভিতর থেকেও করা যায়, আর বাইর থেকেও করা যায়। ভিতর থেকে করলে যে কাস্টমারের ভিতর থেকে করবেন শুধু সেই কাস্টমারটাই পেমেন্ট হবে, আর এই পে বিলে বাইর থেকে করলে যাকে যাকে সিলেক্ট করবেন তারটা নগদ ওখান থেকে আপনি পেমেন্ট করে দিতে পারবেন। এরপরে আমরা এখানে দেখছিলাম কি দেখেন, আমরা কাস্টমারে দেখছিলাম হচ্ছে এস্টিমেট, ইনভয়েস, রিসিভ পেমেন্ট। হ্যাঁ, এরপরে গেছিলাম আমরা কোথায়, সেলস রিসিপ্ট, ডিরেক্ট নগদ টাকায় যদি আমরা কিছু বিক্রি করি। সেম জিনিসটা এখানে হচ্ছে এক্সপেন্স। এটা বিল করা মানে কি, বাকিতে ক্রয় করছি, বাকিতে কিনছি সাপ্লায়ারের কাছ থেকে, তাই না? আর এক্সপেন্স মানে হচ্ছে আমি নগদ টাকা পাঠিয়ে দিছি ব্যাংকের থ্রুতে, নগদে 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 যদি আমি কিনি, হ্যাঁ, তাহলে আমরা করব এখানে এক্সপেন্স। এক্সপেন্স করলে কি, জি, রাইট। নগদে বিক্রি করলে যখন আপনি এক্সপেন্স করবেন, একসাথে আপনার কি কি যাবে দেখেন। প্রথমে আপনি সিলেক্ট করবেন হচ্ছে সাপ্লায়ার, ঠিক আছে? সাপ্লায়ারের কাছ থেকে দেখেন প্রথমেই বলছে যে তুমি তো এক্সপেন্স করতেছো, মানে নগদ টাকা দিবা, কোন ব্যাংক থেকে তুমি টাকা দিবা। ধরেন আমি দিলাম এখানে ওয়েলস ফার্গো 2, এই ব্যাংক থেকে দিব আমি টাকা, ঠিক আছে? তারপরে কবে পেমেন্ট ডেট, কবে পেমেন্ট ডেট হলো আমার ছিল ধরেন 10 তারিখ। হ্যাঁ, পেমেন্ট মেথড কি ছিল, পেমেন্ট মেথড ছিল চেক। রেফারেন্স নাম্বারের জায়গায় আমি চেক নাম্বার দিয়ে দিচ্ছি। এই দিন মানে এই যে কয় তারিখ, 10 তারিখে আমি এটা চেকের মাধ্যমে ওনার, আমার ওয়েলস ফার্গো ব্যাংক থেকে ওনাকে আমি পাঠাইছি। পাঠানোর পরে আমি তার কাছ থেকে কি কি কিনছি সেটা যাবে আমার আইটেম ডিটেলসে। আইটেম ডিটেলস থেকে ধরেন আমি ওনার কাছ থেকে কিনছি ফেস মাস্ক, কয়টা কিনছি, কিনছি ধরেন 10টা। হ্যাঁ, আমার এটার উপর ট্যাক্স ছিল ধরে নিচ্ছি আমরা 10%। এখন এই যে ক্যাটাগরিতে আমার আসলে কিছু ছিল না ওই দিন, এটা তো সবসময় থাকবে না, তাই না? যদি এই দিন কিছু থাকতো তাহলে আমরা সেই খরচটা এখানে ক্যাটাগরিতে গিয়ে কোন ক্যাটাগরির খরচ সেটা সিলেক্ট করে ডেসক্রিপশনে লিখে অ্যামাউন্ট লিখে এখানে বসাই দিতাম। বুঝতে পারছেন কি সবাই? তার তার মানে এই ক্যাটাগরিতে, ক্যাটাগরি ডিটেলসে আমার ওই দিন কিছু ছিল না। ধরেন আমি এখানে 10টা ফেস মাস্ক হাতে হাতে আনা যায়, ধরেন আমার একটা স্টাফকে পাঠিয়ে দিছি, ও ব্যাংকে টাকা জমা দিয়ে হাতে হাতে নিয়ে চলে আসে, তাহলে এক্সট্রা কোনো খরচ নাই। তাহলে আমরা কি করলাম, এটা দেখেন নগদ হুম হুম, রাইট। যদি ধরেন আপনার ইনভেন্টরিতে যে প্রোডাক্ট আছে, ইনভেন্টরি প্রোডাক্ট আপনি বসাবেন আইটেম ডিটেলসে। হ্যাঁ, বাট ইনভেন্টরির বাইরে সাপোজ ধরেন এই প্রোডাক্টটা আনতে আপনি যে স্টাফটাকে পাঠাইছেন, ও ব্যাংকে গেছে, যে আমার সাপ্লায়ারে ইয়াতে টাকা জমা দিছে, ওয়েলস ফার্গো থেকে চেক জমা দিছে ধরেন। হ্যাঁ, চেক জমা দিয়ে ও একটা রিক্সা করে গেছে, গিয়ে
এই প্রোডাক্টটা নিয়ে আসছে, খুব ইমার্জেন্সি ছিল মনে করেন। এখন ধরেন ও যে ব্যাংকে গেছে এবং ও যে রিক্সা করে নিয়ে আসছে, এটার জন্য ধরেন 100 টাকা খরচ হয়েছে আমার। এখন সেই 100 টাকা খরচ তো আমি প্রোডাক্টের গায়ে দিতে পারতেছি না, কারণ প্রোডাক্টের রেট তো ফিক্স। বাট এই 100 টাকা এক্সপেন্স যদি আমি না দেখাই, তাহলে তো আমার মানে খরচ হয়ে যাবে, কিন্তু আমি অ্যাকাউন্টসে কোথাও দেখাতে পারবো না। সেই টাকাটা আমি এখানে দেখাবো। ধরেন এটা আমি একটা রিক্সা ভাড়াটা আমি কি কস্টে দিতে পারি, কোন খরচে দিতে পারি দেখি। কনভেন্স, কনভেন্সে দেওয়া যায় ওভারটাইম পেরোল এক্সপেন্স। আর কনভেন্স কই, কনভেন্স তো উপরের দিকে থাকবে। ধরেন এই যে ট্রাভেল এক্সপেন্স দিলাম, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা যদিও অ্যাকুরেটলি মিললো না, বাট বুঝতে পারলেন তো। হুম 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 সব অ্যাড হবে, সব সব অ্যাড হবে। ধরেন একটা একটা করে আপনি সব অ্যাড করতে পারবেন এখানে। প্রোডাক্টের দামের বাইরে, প্রোডাক্টের দাম 10 টাকা, এর বাইরে যা আছে সব এই খরচগুলো এখানে অ্যাড করতে হবে। বুঝি নাই, কিভাবে অ্যাড করা যাবে? হুম হুম হ্যাঁ, আপনি এলসির যে কত টাকা খরচ করছেন, এলসি নামে আপনি একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলবেন, বা এলসির কয়টা পার্ট আছে সেই কয়টা চার্ট অফ অ্যাকাউন্ট খুলবেন, খুলে সেগুলো এখানে সিলেক্ট করে করে সেই পারপাস খরচ দেখাবেন। বুঝতে পারছেন কি? ওকে, ধরেন আচ্ছা এটা তো আছে, আমি ধরে নিচ্ছি যে ওই দিন আমার এখানে কি ছিল না, খরচ ছিল না, আমরা এটা ধরে নিলাম। বাট খরচ থাকলে এটা দিতে পারবো, তাই তো? আচ্ছা ধরে নিলাম, নিয়ে আমি এটা সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। তাহলে কি হবে দেখেন, আমার ওয়েলস ফার্গো টু ব্যাংক থেকে অটোমেটিক্যালি এই টাকাটা মাইনাস হয়ে যাবে, প্লাস এই প্রোডাক্টটা আমার ইনভেন্টরি থেকে চলে যাবে। মানে আহা, এটা আবার আসে কেন? মানে আমরা ঠিক সেলস রিসিপ্টে বিক্রির সময় যে কাজটা করছি, যে আমার প্রোডাক্ট থেকে আমার 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 ইনভেন্টরি থেকে অটোমেটিক প্রোডাক্টটা চলে গেছে এবং টাকা চলে আসছে, ঠিক এখানে যেটা হবে, আমার ইনভেন্টরিতে টাকাটা, ইনভেন্টরি প্রোডাক্টটা ঢুকে যাবে এবং আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যাবে এই যে এক্সপেন্সে। জি, এটা আসলে কুইকবুকে বাংলাদেশের কোনো ব্যাংকের সাথে লিঙ্ক করা নাই। হ্যাঁ, এটা করা যায়, কুইকবুক এটা করা যায়, বাট কুইকবুকে বাংলাদেশের কোনো অ্যাকাউন্টে মানে ব্যাংকের সাথে কুইকবুকের কোনো এগ্রিমেন্ট নেই। হ্যাঁ, যার কারণে এটা আসলে বাংলাদেশ থেকে করা যায় না। বাট আপনি যদি দেখেন, আপনাকে একটা জিনিস দেখাই, এই যে ট্রানজেকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্ট, ও না, চার্ট অফ ব্যাংক ট্রানজেকশন, সরি, ব্যাংক ট্রানজেকশনে যদি যাই, এটা ব্যাংক রিকনসিলিয়েশনের সময় আপনাদেরকে আমি ডিটেলটা দেখাবো, আপনারা এটা বুঝতে পারবেন। হ্যাঁ, আরে এত সময় লাগে। এখানে যেটা হয় কি, ব্যাংক কানেক্ট করা যায়। হ্যাঁ, ব্যাংক কানেক্ট করা যায়, ব্যাংক কানেক্ট করলে এই যে ব্যাংক ট্রানজেকশন যেটা আছে না, ব্যাংক ওখানে যেটা ডেবিট করে ক্রেডিট করে সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসে। দেখেন, ও আচ্ছা, ব্যাংক আমার এখানে একটা আসছে। হ্যাঁ, ওয়েলস ফার্গোতে যে ট্রানজেকশনগুলো হবে, এটা যদি কানেক্ট করা থাকে, ব্যাংক যদি কানেক্ট করা থাকে, তাহলে ব্যাংকের ওখানে যে স্টেটমেন্টে সে যে লিখছে, সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আমরা এখান থেকে কমেন্ট দিতে পারবো যে আমার, না 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 না, সাপ্লাইটা কিন্তু থাকবে না, এটা শুধু আমাদেরটা থাকবে, এটা তো আমাদের অ্যাকাউন্টস। সাপ্লায়ার অ্যাকাউন্টস কিন্তু এখানে থাকবে না। আমি না, ওনার অ্যাকাউন্টে কিভাবে গেছে, এটা তো হচ্ছে আমরা ব্যাংক থেকে পাঠায় দিছি। বুঝতে পারছেন কি আপনি? আ- আমরা আমরা ধরে নিব যে টাকা চলে গেছে। বুঝলেন কি? মানে হ্যালো,
হ্যাঁ, হ্যাঁ। তো আমরা এখান থেকে যখন দেখাই দিব যে আমি টাকা পাঠাইছি, ধরেন আমি টাকাটা ফিজিক্যালি পাঠাতে পারি, আমার একটা স্টাফ দিয়ে ওর অ্যাকাউন্টে জমা দিচ্ছি, দিয়ে আমি এখানে দেখালাম আমার চার্ট অফ অ্যাকাউন্টে দেখালাম যে আমি টাকাটা জমা দিয়ে দিচ্ছি। এখন ওখানে যখন জমা হয়ে যাবে তখন আমার ব্যাংক থেকে তো টাকাটা চলে যাবে, তাই না? চলে গেলে এখানে ওই যে ব্যাংক, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাট কুইক বুকের সাথে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাংকের ইয়ে হয় নাই, কুইক বুক এটা পাওয়া মুশকিল। বাট আপনারা যদি ক্লায়েন্টের কাজ করেন তখন দেখবেন 90% ক্লায়েন্টের ব্যাংক কুইক বুকে কানেক্ট করা, এরকম কানেক্ট করা আছে। ব্যাংক ট্রানজাকশনে গেলে দেখবেন ব্যাংকগুলো কানেক্ট করা আছে এবং সেখানে কি কি লেনদেন হচ্ছে, দাঁড়ান এখানে তো ক্যাটাগরি মনে হয় করাই আছে, সেখানে কি কি লেনদেন হচ্ছে এই নিচে সব ট্রানজাকশনগুলো এখানে দেখা যাবে। এইটার সাথে আপনারা ওই চার্ট অফ অ্যাকাউন্ট, এটা হলো ব্যাংক ট্রানজাকশন। জি, 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 বলেন। এই দেখেন এখানে হলো ব্যাংক ট্রানজাকশন, আর এই যে চার্ট অফ অ্যাকাউন্টে আছে হচ্ছে আমার লেজার। আমার লেজার আর এই ব্যাংকের লেজার হচ্ছে এটা, এইটাকে যখন আমরা মিলায় রিকনসাইল করব তখনই সেটাই হয়ে যাবে ব্যাংক রিকনসিলেশন। বুঝতে পারছেন? এটাকে আপনার এই অ্যাকাউন্ট থেকে করাবো না, আপনাদেরকে একদম ডিটেল ধরে করাবো, সমস্যা নেই। তাহলে আমাদের আজকের ক্লাসে যেটা হইলো, আপনারা কাস্টমার এন্ডে যে এক্সেলটা দিছি সেই এক্সেলটা ধরে ধরে সবগুলো টাস্ক কমপ্লিট করবেন এবং এক একটা কাস্টমারের নামে ফোল্ডার বানায় সেগুলো ফোল্ডারে সেভ করবেন। এবং আজকের ক্লাসের জন্য যা দিলাম, যা দেখাইলাম, আপনাদেরকে আমি কাস্টমারের লিস্ট দিছি, সেটা আপলোড করবেন, করার পর সেখানে পারচেজ অর্ডার করে দেখবেন, বিল করে দেখবেন। ঠিক এই সাপ্লারের জন্য আমি একটা এক্সেল দিব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে বাকি যে কটা টপিক আছে এই কটা টপিক করায় আপনার নেক্সট ক্লাসে ওই এক্সেলটা দিয়ে দিব। তাহলে আপনার কাস্টমার এবং সাপ্লায়ারের একটা বিশাল প্র্যাকটিস হবে যদি সবগুলো আপনারা করতে পারেন। এবং এটা করতে গিয়ে দেখবেন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসে হয়তো বা আপনারা বোঝেন সবই, কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয় না, যেটা হয়তো বা জিজ্ঞেস করবেন কি করবেন না এমন একটা কনফিউশনে থাকেন। বাট এটা প্র্যাকটিস করলে দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করব, ক্রেডিট কার্ড ক্রেডিট, সাপ্লায়ার ক্রেডিট, এই যে ক্রেডিট নোটের বদলে এখানে করতে হয় সাপ্লায়ার ক্রেডিট। ওকে, চেক, বাকি থাকলো হচ্ছে আমাদের চেক, সাপ্লায়ার ক্রেডিট আর ক্রেডিট কার্ড ক্রেডিট। এটা নেক্সট ক্লাসে করে আপনাদেরকে আমি এই সাপ্লায়ারের এক্সেলটা দিয়ে দিব। ওকে, তারপরে ক্লাসে আমরা চলে যাব পেরোলে, এই যে টিম, পেরোলে চলে যাব, একটা ফুল ক্লাস লাগবে পেরোলের। ওই দিন একটু সবাই এনার্জি নিয়ে বসবেন আর কি, মানে নেক্সট শনিবারের পরে শনিবার। জি, আচ্ছা, কোম্পানি ইনফরমেশন অ্যাড করতে পারছেন না। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন, আপনি যখন কোম্পানি খুলতে গেছেন, হ্যাঁ, আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে তো, তাই না? অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমার পরবর্তী ধাপ যেটা দেখাইছি, যে ওই যে ডেল্টা হেলথ কেয়ার, তারপর কি ধরনের কোম্পানি, এই অপশনটাতে আপনি যেতে পারছেন না, এটা কি প্রবলেম? ওকে, একটা জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে, ধরেন আপনি তো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন, তাই না? আচ্ছা, আপনার পিসিতে কি এখন জিনিসটা খোলা আছে, মানে আপনার অ্যাকাউন্টটা কোন পর্যায়ে, এটা কি খোলা আছে? যেটাতে আপনি ধরেন এই মিটিং এ অ্যাড আছেন, সেই সেই পিসিতে কি এটা খোলা আছে? আচ্ছা, 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 আমি 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 আমার শেয়ারিংটাকে বন্ধ করি, দাঁড়ান। আমি আমার শেয়ারিংটা অফ করতেছি, স্টপ প্রেজেন্টিং। আচ্ছা, আমিনুল ভাই আপনার স্ক্রিনটা শেয়ার দেন। ওকে, দেখা তো যাচ্ছে সাদা হয়ে আছে। হুম, আচ্ছা, আপনি 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 আচ্ছা, যে পেজটা দেখাবেন এখন কি ওই পেজে আছেন?
আচ্ছা, স্ক্রিনটা আমার এখানে সাদা দেখাচ্ছে, একদম ছকছকা হয়ে আছে, কাহিনী দেখি। আপনি এই পেজটা আরেকবার রিফ্রেশ দেন তো ভাই, একটু রিলোড দেন। ফার্স্ট পেজটা তো আসে, তারপর এই পেজে গেলে এটা সাদা হয়ে যাচ্ছে কেন? আচ্ছা আমিনুল ভাই, কালকে আপনার অফিস কখন? 9টা, 9:15। সকালের দিকে, সকালের দিকে আধা ঘন্টা সময় করতে পারবেন? আচ্ছা, না আমি দেখতে পাচ্ছি না, এটা মনে হয় একটা মিটিং এ আছি বলে এরকম হচ্ছে কিনা। আচ্ছা, মামুন ভাই আর আমিনুল ভাই, আপনাদের যে দুইটা জিনিস, এই দুইটা কালকে আপনারা দুইজন স্পেশালি আপনার, হ্যাঁ। আচ্ছা, গ্রুপে দাঁড়ান 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 দাঁড়ান, দিচ্ছেন না? এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, এখানে কি এই পর্যন্তই আসে? পেজটা নিচের দিকে গেলে আর কিছু আসে না? অ অ বুঝছি, আপনার এটাতে ঝামেলা আছে, আপনার এটা ঠিক করে দিতে হবে। আপনি কালকে একটু সময় করতে পারবেন কালকে? এখন সমস্যাটা হয়ে গেছে যে অফিসের পরে আমারও একটু, মানে আমারও দুইটা ক্লাস আছে কালকে, মানে ধরেন 5টা থেকে 7টা, 7টা থেকে 9টা। রাত 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 10টার দিকে পারবেন? 10টার দিকে একটু সময় দিতে পারবেন? আধা ঘন্টা। তাহলে আমিনুল ভাই আর মামুন ভাই, হ্যাঁ, আপনারা দুজন কালকে 10টা থেকে 10:15 মধ্যে আমার সাথে বসবেন, হ্যাঁ। আপনাদের প্রবলেম যেটা, ও আচ্ছা, আমিনুল ভাই আপনারটা এখন দেখতে পাচ্ছি, এখন বলেন তো কি প্রবলেম। এই যে অ্যাড ট্যাক্সে গেলেন, হ্যাঁ, অ্যাড ট্যাক্স। হ্যাঁ হ্যাঁ, এখানে ট্যাক্স আর ভ্যাট সেম জিনিস। যদি আপনার এখানে ভ্যাটের যে ট্যাক্সের জায়গায় ভ্যাট থাকে, জিএসটি থাকে, সব একই জিনিস, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, সেম সেম সেম, শুধু আপনার ট্যাক্সের জায়গায় লেখা আসবে ভ্যাট, বাকি সব সেম, একই জিনিস, ওরা এটা ডিফারেন্সিয়েট করে না। বুঝতে পারছেন? আপনার এই ট্যাক্সের আন্ডারে ভ্যাট আসছে, এই তো, কোনো প্রবলেম নেই, আপনি জাস্ট আগায় যান। আর মামুন ভাই, আপনি কালকে একটু 10টার দিকে আমার সাথে বসেন, আপনার প্রবলেমটা আমি সলভ করে দিব, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আমি ভিডিওটা দেখি, রাত্রে পারলে রাত্রে দিব, নাহলে সকালের মধ্যে আপলোড করে দিব, ঠিক আছে? থ্যাংক ইউ। ওই যে আমিনুল ভাই দিয়ে দিবে কালকে, নো প্রবলেম। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।